নমস্কার, আবার চলে এসেছি দুয়ারে রিপোর্টার নিয়ে। আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। এই 1 ঘন্টা 8টা থেকে 9টা সামান্য একটা ব্রেকের অংশ থাকে, বিরতির অংশ। তাছাড়া কিন্তু এই 1 ঘন্টা আপনারা টানা দেখবেন আমার সঙ্গে। অবশ্যই চোখ রাখুন, নাহলে মিস করবেন আপনার পাড়ার, আপনার জেলার বিভিন্ন সমস্যা আর বেআইনি অবৈধ কাজ আমরা তুলে ধরি এবং প্রশাসনের নজরে আনার জন্য। কারণ আমরা না করলে প্রশাসন তৎপর হয় না, প্রশাসনের নজরে আসে না, বিশেষ করে স্থানীয় প্রশাসন। রাত 8টা থেকে 9টা। প্রথমেই চলে যাব মুর্শিদাবাদের খবরে। মুর্শিদাবাদে দুধ কিনতে নয়া নিয়ম। এই যে ভাগীরথী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড দেখছেন, যুগ যুগ ধরে চলে আসছে। এখানকার দুধের কোয়ালিটি দারুণ, ঘিয়ের কোয়ালিটি দারুণ। কিন্তু এখানে আমরা দেখিয়েছিলাম, আপনাদেরকে মনে করিয়ে দিই, লক্ষ লক্ষ লিটার দুধ ফেলে দিচ্ছে। এরপরে দুধ চাষিরা রাস্তায় দুধ ফেলে বিক্ষোভ দেখিয়েছেন, সেটাও আমরা দেখিয়েছিলাম 10ই অক্টোবর। এখন কি নিয়ম, নতুন কি নিয়ম, 89 সমবায়কে কি চিঠি দিল ভাগীরথী মিল্ক ইউনিয়ন, কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, দুধ চাষিরা কি বলছেন, এই নিয়ম তারা কিভাবে দেখছেন? দেখো, নতুন বছরের প্রথম দিনেই কিন্তু তাদের ওপর আঘাত আসছে এবং 89টা দুগ্ধ সমবায় কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়ে দিল যারা 50 লিটারের কম দুধ দেয় তাদের কাছ থেকে দুধ নেওয়া হবে না। আর এর ফলেই কিন্তু বিপাকে পড়েছেন দুগ্ধ চাষিরা। কারণ 89টা দুগ্ধ সমবায় কেন্দ্রের সঙ্গে কয়েক হাজার কিন্তু চাষি যুক্ত রয়েছে এবং তাদের সঙ্গে দুধ না নেওয়া মানে সেই সমস্ত চাষিরা অন্য জায়গায় চলে যাবে। এবং দুগ্ধ চাষিদের তোমার অভিযোগ যে এইভাবে ভাগীরথী মিল্ক ইউনিয়নকে মানে সময়ের সঙ্গে সঙ্গে কেবলমাত্র বন্ধ করে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেটাকে আরো ত্বরান্বিত করছে এবং এর বিরুদ্ধেই কিন্তু তারা রাস্তায় নামতে চাইছে। মোট 320টার মতন সংস্থার কাছ থেকে দুগ্ধ সমবায় কেন্দ্র রয়েছে, তাদের কাছ থেকে দুধ নেয়। আরো বরং চক্রান্ত, ষড়যন্ত্র হচ্ছে। প্রণব, আমরা দেখিয়েছিলাম লক্ষ লক্ষ লিটার দুধ ফেলে দিচ্ছে, তখন এই রকমই একটা অভিযোগ উঠেছিল যে প্রাইভেট, বেসরকারীকরণ করার চেষ্টা। আবার তো সেই জায়গাতেই থেকে গেল। একদম তাই, সেই কাজটাই কিন্তু এগিয়ে যাচ্ছে বলে কিন্তু অভিযোগ দুগ্ধ চাষিদের। তারা বলছে যে লসে রান করছে এই অজুহাত দিয়ে 89টা দুগ্ধ চাষির কাছ থেকে দুধ কিনে নেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে এবং 89টা দুগ্ধ চাষিদের সমবায় থেকে কেনা মানে তাদের সঙ্গে প্রতিটা সমবায় থেকে 10 জন এবং 20 জন করে যুক্ত রয়েছে এবং এইভাবে আস্তে আস্তে যে সমস্ত প্রোডাকশনগুলোকে কমিয়ে দেওয়া হচ্ছে। আগে আমরা যেরকম দেখেছিলাম হাজার হাজার লিটার তোমার দুধ ফেলে নষ্ট করে দেওয়া হচ্ছিল, এবার দুধ কিনে সমবায়কে ছোট করে দেওয়া হচ্ছে। তার ফলে তোমার যদি এই দুধ নেওয়াটা কমিয়ে দেওয়া হয় আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাওয়া কেবলমাত্র এই ভাগীরথী মিল্ক, এই ভাগীরথী দুধ, সেটা একেবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছে। ভাগীরথী যে চিঠি করেছে গতকালকে পেয়েছি, 50 কেজির দুধ কম সমিতিগুলোকে বন্ধ করে দেবে 1 তারিখ থেকে, সামনে 1 তারিখ থেকে। আমরা চাইছি যে সমবায়টা ঠিকঠাক ভাগীরথীটা চলুক, শীতের দিন দুধ অটোমেটিক কম হবে, চাষিদের এর সঙ্গে যারা যুক্ত সবারই ক্ষতি হবে, আর্থিক দিক দিয়ে প্রচুর ক্ষতি হবে। এখনও কালেকশন দুধ হচ্ছে 85 থেকে 90 লিটার, কিন্তু আমাকে কুটা করে দিয়েছে 47 লিটার। আমার এর আগের কুটা ছিল 58 লিটার। এখন বলছে আপনার 50 লিটারের নিচে দুধ, তার জন্য আপনার সমিতি বন্ধ 1 তারিখ থেকে। আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই, এখন আন্দোলন, পুরোটাই আন্দোলন করতে হবে। যে এই শিল্পটাকে শেষ করে দিবে, বেসরকারিকরণ করবে, তার রুগ্ন তৈরি করবে, তারই এগুলো ধাপ। পার কেজিতে আমি বিক্রি করছি 58 টাকা লিটার প্যাকেট, চাষিকে দিচ্ছি 41 টাকা ক পয়সা, কমিয়ে এখন 40 টাকা 70 পয়সা দিচ্ছি। তাহলে এই যে 18-19 টাকা থাকছে মাঝে, বেতন আছে, প্যাকেজিং আছে, কমিশন আছে, তা হয় হ্যাঁ এত টাকা রাখতে হয়, তাহলে লসটা হবে কেন? উদ্দেশ্য প্রণোদিতভাবে লস লাগানো হচ্ছে। কিভাবে শেষ হয়ে যাচ্ছে একটা বিরাট বড় মিল্ক ইউনিয়ন। এবার দেখাবো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারবার বার্তা দেন যে তাদের বিরুদ্ধে যারা ভোট দিয়েছেন, বিরোধীদের বা বিরোধী ভোটারদের বঞ্চিত করা যাবে না। কিন্তু বসিরহাটের একটা ছবি দেখাবো, এটা তো অন্য ছবি, একেবারে উল্টো ছবি।
বিজেপি বুথ সভাপতি হয়েছিলেন একজন কৃষক, তার জন্য নাকি চাষ করে সংসার চলে, বুকে পেসমেকার, ভাতা পান না। এই যে ইনি আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প গরিব মানুষের জন্য ঘোষণা করা হয়েছে বারবার করে, কিন্তু এখনো কোনো বার্ধক্য ভাতা, কোনো ভাতা মেলে না। এভাবে বঞ্চিত কেন? কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কতদিন ধরে তিনি এই সব ভাতা পান না? 21-এর বিধানসভা ভোটে তিনি কি বুথ সভাপতি হয়েছিলেন না পঞ্চায়েতের নির্বাচনে বুথ সভাপতি হয়েছিলেন, এবং তার প্রতিশোধ নেওয়া হচ্ছে এটা? অয়নদা, অর্থাৎ প্রতিশোধ, অর্থাৎ তিনি পঞ্চায়েত ভোটে তিনি বুথ সভাপতি হয়েছিলেন বিজেপির পক্ষ থেকে, ফলে তিনি কোনো ভাতা পাবেন না এমনই নিদান কাজ করছে এই গোবিন্দ হালদার। অর্থাৎ এই হালদার প্রায় কয়েকশো মানুষের পরিবারের বাস, কিন্তু এই গোবিন্দবাবু যেটা স্পষ্ট দাবি, তিনি শুধু পাচ্ছেন না, আরও যারা বিজেপি সমর্থক তারাও কোনো ভাতা পাচ্ছেন না। অর্থাৎ আবাসের টাকা তারা পাবেন না, বার্ধক্য ভাতা পাবে না, এবং আমফানে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার জন্য ন্যূনতম যেটা ত্রিপল, অর্থাৎ মাথা গোজার যে ত্রিপল, সেটিও পাননি, অর্থাৎ ক্ষতিপূরণ তো পাননি। বারংবার পঞ্চায়েতে জানিয়েছেন, পঞ্চায়েত সমিতিতে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাও হয়নি। ফলে তিনি বাধ্য হয়ে বিডিওর কাছে লিখিত দিয়েছেন, তারপরেও সে কোনো রকম ভাবে সরকারি সুযোগ সুবিধা পাননি। ফলে তার আক্ষেপ যে আমি শুধু বিজেপির সমর্থক বলেই কি শাসক দল তাকে হেনস্থা করছেন, শাসক দলের অঙ্গুলি হেলনে এই প্রশাসন তাকে হেনস্থা করছেন, এমনই অভিযোগ তুলেছেন এই গোবিন্দ। যারা সরকারি পদে আছেন, যারা প্রশাসনিক পদে আছেন, বা যারা শীর্ষস্থানীয় তৃণমূল নেতা আছেন, দেখছেন তো কি অবস্থা। এই লোকটি যদি নিজে বিজেপি বুথ সভাপতি হয়ে থাকেন কোনো সময়, তার অধিকার নেই? তিনি কি বলছেন আর তৃণমূল কি বলছে প্রথমে দেখাবো। আপনি কোনো বার্ধক্য ভাতা পাননি, ঘরও পাননি, আয়লার সময় আপনার ঘরও ভেঙে পড়েছে। এই ইন্সপেকশন করে ফটো করে নিয়ে গেছে, তাহলে তো তার পাওয়া উচিত ছিল। কেন পাচ্ছেন না আপনার? কি আর পাচ্ছি না, এই আমরা ভাবে যে দখলদার গোষ্ঠী বিজেপি করে। কষ্ট হলেও খাটাখাটনি করতে হয় আমার। এখানে কিন্তু মেশিন লাগানো আছে, মানে কি পেসমেকার? পেসমেকার। কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, এটা দেখার আমাদের কাজ না। আমাদের কাজ যে মানুষটা পাওয়ার যোগ্য সেই মানুষটা যাতে পায়, তার জন্য আমরা সবসময় তৃণমূলের পক্ষ থেকে আছি। এবং হয়তো উনি কোনো বশত হয়তো যাননি, সেই জন্য উনি পাননি। অবশ্যই আমরা এর ব্যবস্থা করব। ব্যবস্থা করুন, তাড়াতাড়ি ব্যবস্থা করুন। কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস দেখার কথা আমাদের নয়। যখন বলছেন জিয়াউল আমরা দেখব উনি পাচ্ছেন কিনা, আর উনি একটু অভিমানী হয়ে পড়েছেন, উনি নেবেন না বলছেন, কিন্তু দিতে যান। আর বিজেপি কি বলছে দেখুন তৃণমূলের এই আশ্বাসে। একমাত্র তৃণমূল কংগ্রেসের পরিচালিত লোকজন ছাড়া যারা বিরোধী দল, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, আর বিজেপি তো বটেই, সবাই বঞ্চিত। এই বৃদ্ধক্য ভাতা বলুন, এই বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, সব দিক থেকে বঞ্চিত। প্রান্তিক মানুষের কোনো সুযোগ সুবিধা নেই। বার্ধক্য ভাতা নেই, বিধবা ভাতা নেই, কৃষক বন্ধু নেই, তারপরে আপনার সরকারি যে পরিষেবা সেসব থেকে বহু মানুষ বঞ্চিত। তবে সরকারি কর্মচারীদের জন্য, মানে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আজকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ নিয়ে আন্দোলন চলছে, 4% ডিএ ঘোষণা করলেন 1 জানুয়ারি থেকে, বাড়তি ডিএ। কিন্তু তাতে খুশি নন আন্দোলনকারীরা। কেন? সব দেখাবো। আরো জেলার বিভিন্ন সমস্যা দেখাবো। একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না প্লিজ। বেশি করে টাকা, আরো বেশি খাই তাদের। নোটবন্দির স্মৃতি ফিরে এসেছে, লাইনের পর লাইন, হাজার হাজার মানুষ। কালকে কয়েকটা দেখিয়েছিলাম, পরশুদিনও বিভিন্ন জেলায় দেখিয়েছি, আজকে মালদার একই ছবি এবং অভিযোগ এক্সট্রা টাকা নেওয়া হচ্ছে। নিজেরা স্লিপ একদম ছাপিয়ে এক্সট্রা টাকা নিচ্ছে। সকাল 6টা থেকে দাঁড়িয়ে আছি। এই যে লিঙ্ক পাঠাতে কালকে এসেছিলেন? হ্যাঁ, কালকে 1:30টার সময় ঘুরে গেছে, সকাল 7টায় এসে। তো সবাই ভয় দেখাচ্ছে যে লিঙ্ক না করলে গ্যাস পাবে না। সেই সকাল 9টা থেকে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত কোনো শুরু হয় না। ওয়াইফের বাড়িতে, ওয়াইফ হাই সুগার পেশেন্ট, বিছনায় মাথা ঘুরে পড়ে গেছে, বিছনায় শুয়ে রেখে দিয়ে এসেছি। এখানে কখন যে যাবো, কখন রান্না বান্না করবো, কখন যে খাবো, বাচ্চা কাচ্চাদেরকে দিব বলা মুশকিল। 21 তারিখের মধ্যে সব এইভাবে করলে হবে। বাইরের যদি অনলাইনে যদি দিত তাহলে সুবিধা হতো। আধারের সঙ্গে
গ্যাসের কানেকশনটা লিঙ্ক করতে হচ্ছে। এখন লিঙ্ক নেই বলে অসুবিধা হচ্ছে, ঘন্টা দুয়েক লিঙ্ক নেই। লিঙ্ক থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গতকাল থেকে হচ্ছে, মানে লিঙ্ক ঠিক ছিল, গতকাল সমস্যা ছিল, আজকে একটু বেশি আছে। 31 তারিখ বলেছে, তো আমাদের মনে হয় আরো নির্দেশ বাড়বে, সময়সীমাটা বাড়াবে। এই যে লাইন যেটা ভুক্তভোগী সেটা মিটে যাবে, কারণ 31শে ডিসেম্বর হয়তো বাড়াবেন, এমনই বলছেন এলপিজি বিশেষজ্ঞরা বা ডিস্ট্রিবিউটাররা। কিন্তু এই যে মাল তোলা, এক্সট্রা কোনো টাকা দেবেন না, কোনো অধিকার নেই ডিস্ট্রিবিউটারদের এক্সট্রা টাকা নেওয়ার। আমাদের খবরের পরেই ইন্ডিয়ান অয়েল বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি জারি করে কি বলেছে জানবো প্রতিনিধি আবিরের কাছ থেকে। আমাদের প্রতিনিধির কাছ থেকে শুনুন পরিষ্কার, যিনি টাকা চাইবেন মুখে পেপার ছুঁড়ে, পেপার ওয়েট ছুঁড়ে মেরে দিয়ে চলে আসুন। দেখুন আবির। দেখো, প্রথম বিষয় হচ্ছে যে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে আজকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা যোগাযোগও করেছিলাম তাদের সাথে, এবং তার পরবর্তী সময়ে এই বিজ্ঞপ্তি, সেখানে তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে কোনো অর্থ দিতে হবে না। এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রি পরিষেবা। যারা নিতে চান তাদেরকে সাহায্য করতে বাধ্য থাকবেন অন্তত ডিস্ট্রিবিউটাররা, ডিলাররা, এবং সেটা তাদেরকে নির্দেশনামে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে, এর পরেও যদি কোনো ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়া হয় তাহলে তিনি সেই সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সেই অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, এবং যারা এখনো পর্যন্ত অর্থ দিয়ে ফেলেছেন প্রয়োজনে তারাও এই টোল ফ্রি নাম্বারে ফোন করে তারাও সেই অভিযোগের বিষয়টি সম্পর্কে জানিয়ে রাখতে পারবেন। এবং এক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে কোনো ধরনের অর্থ নেওয়ার কথা তো বলাও হয়নি, তবে লাগাতার বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে অভিযোগ আসতে শুরু করেছিল। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছলো শেষমেশ ইন্ডিয়ান অয়েলকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাতে হলো যে কোনো টাকা নেওয়ার প্রসঙ্গে এর মধ্যে। তাহলে ইন্ডিয়ান অয়েল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে কোনো টাকা দেবেন না। আবার বলছি, 180023335555 এই নাম্বারে ফোন করে যারা টাকা দিয়েছেন তারাও অভিযোগ জানান। বায়োমেট্রিক রিঅথেন্টিকেশনের জন্য কোনো চার্জ নেই, কোনো ফি বা কোনো কিছু দেওয়া নেই। দুটো ক্ষেত্রে টাকা নিচ্ছে ডিস্ট্রিবিউটাররা। একটা হচ্ছে সুরক্ষা হোস সেল করার জন্য, সবাইকে নয়, যাদের 5 বছর হয়ে গেছে, যাদের রেকর্ডে পাওয়া যাচ্ছে যে তার 5 বছর হয়নি, তাদেরকে কেউ বলবে না যে কেনার জন্য। এবার বারবার বলি, কিন্তু আমরা খবর করি মানুষের জন্য, সাধারণ মানুষের হয়রানি রুখতে, কৃষকদের হয়রানি রুখতে। কৃষকদের ফোড়েদের কাছে ধান বিক্রি করতে হচ্ছিল। হরিহরপাড়ায় কালকে দেখিয়েছিলাম, সামান্য টাকায় লস, আর লাখ লাখ টাকা কামাচ্ছে এইসব ফোড়েরা, ফোড়ের দল। পেটে বিদ্যে নেই, কিচ্ছু নেই, মাল কামাচ্ছে। আজকে আমাদের খবরের জেরে ফোড়েদের দৌরাত্ম্য বন্ধ হলো হরিহরপাড়ার কৃষক বাজারে। কথা বলবো প্রতিনিধি রাকিবুলের সঙ্গে। রাকিবুল, কারা গেলেন এই দৌরাত্ম্য বন্ধ করতে? দেখো অয়নদা, যে মুর্শিদাবাদের হরিহরপাড়ার কৃষক বাজারে যে নিউজ 18 বাংলার খবরের জেরেই কিন্তু ফোড়েদের যে দৌরাত্ম্য বন্ধ হলো। হরিহরপাড়া ব্লক আধিকারিকের একটি টিম তারা গিয়ে কিন্তু এই ফোড়েদের দৌরাত্ম্য কিন্তু বন্ধ করে। শুধুমাত্র আমরাই একমাত্র নিউজ 18 বাংলার চ্যানেলে কিন্তু আমরা এই খবর সম্প্রচার করি। আর ফোড়েরা জ্বালাতে পারবে না তো, এই আশ্বাস পাওয়া গেছে? সংক্ষেপে বলো। দেখো, একদমই তাই। যে ব্লক আধিকারিকের সূত্রে জানা যায় যে আর ফোড়েরা সেই মতো সেখানে ঢুকতেই পারবে না বলে জানান। এবং সে তবে রাকিবুল, আমরা কিন্তু নজর রাখবো, তুমিও নজর রাখবে, আর ফোড়েদের দৌরাত্ম্য থাকছে কিনা। বিজেপি থেকে সব লোকজন এসেছিল, হ্যাঁ, পুলিশ প্রশাসন সবই আছে। প্রশাসন ইয়াতেই ধানটা কিনা হচ্ছে। খবর হওয়ার পর কি আর ফোড়েরা ঢুকছে এখানে? না, ফোড়েরা ঢুকছে না। খবর হওয়ার পর তো আর না, ঢুকছে না। এখন আপনারা কি ধান বিক্রি করতে পারছেন? হ্যাঁ, পাচ্ছি। ধান কেনা হয় অনলাইনের মাধ্যমে, এই অনলাইনেরও সুযোগটা ফোড়েরা নিচ্ছে। তো আমরা সেটাকেও রোখার চেষ্টা করব, কারণ অনেক সময় ফিজিক্যালি দেখলেও বোঝা যায় যে কারা একদম নিজের ইচ্ছায় আসছেন আর কারা ফোড়ের মাধ্যমে আসছেন, এটা কিন্তু বোঝা যাবে। নিউজ 18 সম্ভবত খবর হয়েছিল, এবং খবরটা আমাদেরকে যথেষ্ট নাড়া দিয়েছিল, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একদম সাধারণ চাষিরা যেন খোলা মনে ধান বিক্রি করতে পারেন তার জন্য এই ব্যবস্থাটা করেছেন। আমরা সেটা আধিকারিককে অ্যালার্ট করলাম, এবং পুলিশ যারা ডিউটিতে থাকেন তাদেরকে আমরা জানালাম যে এই ঘটনা যেন না ঘটে এবং তাদেরকে মার্কিং করা হোক। এবার দেখুন, স্বরূপনগরের হাকিমপুরে, উত্তর 24 পরগনায়
সেখানে বিএসএফই অনুপ্রবেশ করাচ্ছে, আর একজন বিএসএফ গ্রেফতার। দেখুন, বিএসএফ কনস্টেবল, ভাবা যায় কিভাবে করাচ্ছিল অনুপ্রবেশ। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো অয়নদা, এই যে স্বরূপনগরের বিথারিতে বাড়ি, তার নাম হচ্ছে প্রদীপ ঘোষ। সে হচ্ছে 199 নম্বর ব্যাটালিয়ানের ত্রিপুরা কনস্টেবল, বিএসএফ এর কনস্টেবল। সে ত্রিপুরাতে এই মুহূর্তে আর কি পোস্টিং আছে, কিন্তু সে 12 দিনের ছুটিতে এই স্বরূপনগরের বিথারিতে যে বাড়ি, সেই বাড়িতে এসেছিল। এবং গতকাল রাতে তার যে একটা স্কুটির ওপরে বিএসএফ স্টিকার লাগানো, সেই স্কুটি নিয়েই ঘুরে বেড়ায় সীমান্তবর্তী এলাকায় বাড়ি হওয়ায়। এবং সেই গাড়িতে করে দুজন বাংলাদেশিকে সে অবৈধভাবে আর কি ভারতে প্রবেশ করাচ্ছিল। এবং সেই সময় কিন্তু হাকিমপুর যে চেকপোস্ট, সেই চেকপোস্টের বিএসএফদের সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের পরে তাদেরকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে যেটা খবর, এই যে প্রদীপ ঘোষ, এ কিন্তু যখনই ছুটিতে বাড়িতে আসে, তার বাড়ি যেহেতু সীমান্তবর্তী এলাকায়, সে কিন্তু এইভাবে অবৈধভাবে টাকার বিনিময়ে কিন্তু বাংলাদেশিদেরকে ধরেছে, মানে বিএসএফ কনস্টেবলকে ধরেছে, মানে বিরাট শাস্তি। এর কিন্তু ভয়ঙ্কর পরিণতি হবে এরকম ভাবে যদি অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়ে। এবার দেখাবো একটা খবর, যা হলো যে আমরা প্রতিদিনই দেখাই, প্রতিবারই দেখাই, বিভিন্ন জায়গায় জগদ্দলে খুন হয়েছে। জগদ্দলে কিছুদিন আগেই খুন হয়েছিলেন ভিকি যাদব। তার খুনের অভিযোগে গ্রেফতার হলেন অর্জুন সিং এর ভাইপো। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, কি যোগ রয়েছে অর্জুন সিং এখন তৃণমূলে সাংসদ, যদিও অর্জুন সিং এর ভাইপোর কি যোগ রয়েছে এই খুনে? দেখো অয়নদা, গত 21শে নভেম্বর বিকি যাদব তার বাড়ির সামনেই দুষ্কৃতীরা তাকে গুলি করে খুন করে পালিয়ে যায়। এবং তারপরে কিন্তু জগদ্দল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং এই ঘটনায় অঙ্কিত সিং এবং পঙ্কজ সিং সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ। এবং তারপরে কিন্তু গোটা ঘটনা তদন্ত শুরু করে ব্যারাকপুর গোয়েন্দা দপ্তরের আধিকারিক যারা রয়েছেন তারা। কিন্তু এই জায়গাতেই বিকি যাদব যে খুন হয়েছে, এই নিয়ে কিন্তু সাংসদ অর্জুন সিং এবং বিধায়ক জগদ্দলের সোমনাথ শ্যামের মধ্যে কিন্তু বাকযুদ্ধ একটা চরম জায়গায় পৌঁছয়। গত 2 দিন আগে সোমনাথ শ্যামের যারা অনুগামী, অর্থাৎ পঞ্চায়েত সদস্য এবং যারা কাউন্সিলর রয়েছেন ভাটপাড়া পৌরসভা, তারা কিন্তু ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়ার অফিসে তার সাথে দেখা করেন এবং সেখানে তারা কিন্তু একটা মৌন প্রতিবাদ জানান। এবং তার ঠিক 2 দিন পরেই, অর্থাৎ আজকে যেটা জানা যাচ্ছে যে পাপ্পু সিং অর্থাৎ অর্জুন সিংয়ের যে ভাইপো, তাকে কিন্তু একটি অন্য মামলায় কিন্তু ডাকা হয়। এবং সেখানে যখন পাপ্পু সিং যখন সেই মামলার ডাকা প্রসঙ্গে যখন সেখানে যায়, সেখানে কিন্তু যারা গোয়েন্দা আধিকারিক যারা রয়েছেন, তারা কিন্তু বিকি যাদব যে খুনের ঘটনায়, সেই ঘটনায় কিন্তু পাপ্পু সিংকে গ্রেপ্তার করে। এবং এই গ্রেপ্তারের করার পরে কিন্তু যারা আইনজীবী ছিলেন, অর্থাৎ পাপ্পু সিংয়ের যারা আইনজীবী ছিলেন, তাদের সাথে কিন্তু গোয়েন্দা দপ্তরের আধিকারিকের কিন্তু একটা বাকবিতণ্ডা হয় এবং সেই ছবিও আমাদের কাছে এসছে। পাশাপাশি অর্জুন সিং এই মুহূর্তে দিল্লিতে রয়েছে শীতকালীন অধিবেশনের জন্য। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে আগামীকাল পাপ্পু সিংকে কিন্তু ব্যারাকপুর আদালতে তোলা হবে। এবং আজকে অর্জুন সিংয়ের যারা অনুগামী ছিলেন, তারা কিন্তু এই ঘটনার পরে গোয়েন্দা দপ্তরের যে দপ্তর অফিসের বাইরে তারা কিন্তু জমায়েত হন। এবং অর্জুন সিংয়ের একজন অনুগামী অর্থাৎ কাউন্সিলর মুন্না সাউ, তিনি কিন্তু প্রকাশ্যে দেখাচ্ছেন যে পঙ্কজ সিং এবং অঙ্কিত সিংকে গ্রেপ্তার করা হয়েছিল আগেই, তারা কিন্তু সোমনাথ শ্যামের সঙ্গে প্রকাশ্যে দেখা যাচ্ছে যে তার জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানে তার ডান দিকে এবং বাদিকে রয়েছে। পাশাপাশি তারা বলছেন যে এর যারা গ্রেপ্তার হচ্ছে, তারা কিন্তু প্রত্যেকেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের। এটা নিয়ে আগামী সময়ে আরো বেশি জলঘোলা হবে, এটা স্পষ্ট হয়ে গেল সুবীর আমাদের প্রতিনিধি তার কথাতেই। উনাকে জিজ্ঞাসাবাদ করেছে, জাস্ট ওই রুম থেকে বেরোনো পরেই আপনার জগদ্দল পিএস কেস নম্বর 481/2023, যেটা ভিকি যাদব মার্ডার কেস, সেই কেসে উনাকে উনার আয়ো হাত ধরে বলে কি ইনাকে আমরা এখান থেকে অ্যারেস্ট করছি।
দেখেন এইটা একদম ব্যাড ইন ল, এইটা পুলিশ টোটালি বায়াসড হয়ে করেছে। বেলের আবেদন তো যখন পর্যন্ত কোর্টে প্রোডাকশন করছে না, তো বেলের আবেদন তো করা যাবে না। কালকে কোর্টে প্রোডাকশন করবে, তারপরে যে আইনি প্রক্রিয়া আছে সেটা আমরা পুরো করব। এবার বাঁকুড়ার আরেকটি খবর বলি না, যে প্রশাসন যখন যদি জানতে পারে যে আমরা যাচ্ছি খবর করতে তখনই তৎপর হয়, বা আমরা যখন যাই এই খবর আছে দাদা তখন বলেন হ্যাঁ হ্যাঁ আশ্বাস একদম ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা নেব। বন দফতরের জমি দখল করে বেআইনি নির্মাণ, সংবাদ মাধ্যম খবর করতে গেলে সঙ্গে সঙ্গে ছুটে চলে যান প্রশাসনের কর্তা ব্যক্তিরা। সরকারি জমি চুরি করে বেআইনি নির্মাণ, তারপরে ভাঙলেন। কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, তাই তো আমরা যাচ্ছিলাম, সঙ্গে সঙ্গে প্রশাসন খবর পেল, প্রশাসনে চলে গেল। একেবারে যেমনটি তুমি বললে যে আজ সকালেই যখন আমরা খবর করতে যাই, তারপর প্রশাসনের আধিকারিক অর্থাৎ পঞ্চায়েত বন বিভাগের ডিএফও প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন করি, তখনই তিনি হঠাৎ করেই তার দপ্তরের যে আধিকারিকরা রয়েছে তাদেরকে ঘটনাস্থলে পাঠায় এবং আত্মভার দিয়ে যে অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দেয়। তোমাকে জানাবো, বিষ্ণুপুরের যে এমআইটি মোড় সংলগ্ন এলাকা রয়েছে, এই এলাকায় পূর্ত দপ্তরের জায়গা দখল করে একাধিক দোকান রয়েছে। এই দুটি দোকানে রয়েছিল একটি মুড়ির মিষ্টির দোকান ও একটি ভাতের হোটেলের দোকান। এই দোকান দুটি নিজেদের যে পরিধি জায়গা রয়েছে তার বাইরেও বন দপ্তরের যে জায়গা সেখানে অবৈধভাবে নির্মাণ করছিল, যে কারণে যাই হোক, ঠিক আছে, বরং ভালো বলবো, ভালো পদক্ষেপ করেছেন বন দপ্তরের অফিসাররা বা প্রশাসনের আধিকারিকরা নিশ্চয়ই। কিন্তু একটা বিষয় হচ্ছে যে যার মতো লুটে পুটে নেওয়ার ধান্দায় ছিল আর কি, এখনো আছে বিভিন্ন জায়গায়। দেখুন অবৈধ নির্মাণ যারা করছিলেন তারা কি বলছেন। ব্যাপার হচ্ছে টিনটা নেমে গেছে রোডের থেকে 3 ফুট 4 ফুট টিনটা নেমে গেছে। টিনটা তোলার লেগে একটু দেওয়ালটা তোলা হচ্ছে, আর কিছু করা হয়। বিমগুলো দেওয়া আছে, বিমগুলো মাটির দিকে না হলে মাটিটা ভরাটি হয়ে যাবে। যে বিমটা না দিলে আপনার পুরোটা ধসে পড়ে যেতে পারে। কোনো পারমিশন নেওয়া হয়েছে? আরে নিজেদেরই এটা দোকান ছিল আমাদের, আজকে দোকান নয়, জায়গা নয়, আমার জায়গা নয়, দোকান এটা ছিল, টিনটা লাগাবো। সরকারি সম্পত্তি, এখানে সবাই ওরকম ভাবে আছে। কল করলেই হলো, আর কি কে আসে যায়। ডিএফও কি বলছেন দেখুন। বিষয়টি নজরে আসার পরেই বিষ্ণুপুরের রেঞ্জ অফিসার এবং হেরে পর্বত বিটের বিট অফিসার ওনারা যৌথভাবে অ্যাকশন নিয়েছেন এবং ওইখানে যে এনক্রোচমেন্টের অ্যাটেম্প্ট হচ্ছিল সেটাকে আমরা বন্ধ করেছি এবং বেআইনি যদি কিছু নির্মাণ হয়ে থাকে তাহলে পুলিশ এবং ফরেস্ট যৌথভাবে সেই নির্মাণটিও ওখান থেকে সরিয়ে দিচ্ছে। এবার ধূপগুড়িতে চলে যাব। ধূপগুড়ির 6 নম্বর ওয়ার্ডে একেবারে দিনের আলোয় পুকুর ভরাট হচ্ছিল, চারিদিকে পুকুর ভরাট আমরা দেখাচ্ছি বিভিন্ন জায়গায়। কোনো মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও মানছে না এইসব দুর্বৃত্তরা। আজকে সেই পুকুর ভরাট বন্ধ হলো, বন্ধ করা হচ্ছে। দিনে দুপুরে চলছিল 6 নম্বর ওয়ার্ডে, ভূমি রাজস্ব দপ্তর গেল, বিএলআরও গেল। আরে বিএলআরও অফিস থেকেই তো এই দুর্নীতিগুলো হয়। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, কতটা তৎপর, এই পুকুরটা কি ফিরিয়ে দেবে? অয়ন, দেখো, তোমাকে বলে রাখতে চাইবো যে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি কিন্তু জমি মাফিয়াদের স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে। কখনো সরকারি জমি, কখনো বা নয়নঝুলি ভরাট করে ফেলছে, এমনকি জলাভূমি ভরাট করে ফেলছে সরকারি এক শ্রেণী আধিকারিকদের সঙ্গে হাত মিলিয়ে, এবং চড়া দামে তা বিক্রি হয়ে যাচ্ছে। আর এই কাজ কিন্তু বন্ধই হচ্ছে না। ধূপগুড়ি শহরে 6 নম্বর ওয়ার্ড বিবেকানন্দ পল্লী যে রয়েছে, এই শহরের মাঝখানে কিন্তু জলাভূমি ভরাট করে ফেলা হচ্ছিল দিনে দুপুরে। এই অভিযোগ কিন্তু গিয়ে পৌঁছায় ধূপগুড়ি থানা এবং ভূমি দপ্তরের আধিকারিকদের কাছে। তারপর কিন্তু তারা তৎপর হয়ে পড়ে, সেখানে গিয়ে তারা সেই কাজ বন্ধ করে দেয়। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে এখানে যেই চরিত্র বদল করার চেষ্টা করা হয়েছে, জলাভূমি ভরাট করে ফেলার চেষ্টা করা হয়েছে, তা আদতেও কি আধিকারিকরা পুনরূপ দিতে পারবে সেই জলাভূমি থেকে? সেই আমরা কিন্তু নজর রাখবো। রকি, রকি তুমিও থেমে থেকো না, আমি জানি তুমি এই ব্যাপারে যথেষ্ট সচেতন, যথেষ্ট সতর্ক। একদম তুমি থেমে থাকবে না, দেখবো আমরা পুকুর ফেরানো হচ্ছে কি না, হলে আবার খবর করব। আসলে আমাদের মনে সংশয় আছে, আমাদেরও তো দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমার ছেলে মেয়েটাও তো ভবিষ্যৎ দেখতে পাবে, ভবিষ্যতে উজ্জ্বল দেখতে চায়। পুকুর ভরাট আর পুকুর থাকবে, জলাশয় থাকবে, আপনার পরবর্তী প্রজন্ম বাঁচবে তো, নাকি এখনই মাল কামানোর ধান্দায় যা খুশি তাই হয়ে যাক? দেখুন নৈহাটি পুরসভায়, আবার বলছি, পুরসভার একটি ওয়ার্ডে পুকুর ভরাট চলছে। 99% হয়ে গেছে প্রমোটার নেতাদের থাবায়। কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। অরুণ, দীর্ঘদিন ধরে চলছে, মানে
ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং হচ্ছে পুরো চেয়ারম্যানের বক্তব্যটা শোনাবো। তিনি বলছেন বিশেষ সূত্র মারফত খবর পেয়েছি তার পুরসভা এলাকায় এবং 99% পুকুর ভরাট হয়ে গেছে, আমি পুকুর ফেরত দেব। এর কি মজা হচ্ছে? আমার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তারও অভিযোগ আছে ব্যাপারটাকে নিয়ে, এবং পুকুরটা বিশাল বড় পুকুর ছিল। কিন্তু আমি বিশেষ সূত্রে জানতে পারলাম, আমার কাউন্সিলর সূত্রে, আস্তে আস্তে ওটাকে ভরাট করা হয়েছে, মানে 99% ভরাট হয়ে গেছে। আমার পৌরসভার রেকর্ডে পুকুরটা আছে এবং আমি শুনতে পাচ্ছি ওটা মনে প্রমোটিং হওয়ার চিন্তাধারা হচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। জলাশয় ভরাট করে পলিউশনকে দূষণ করে এটা করা যাবে না। আমরা খুব তাড়াতাড়ি পুকুরটা এই হাত দিয়ে আমরা সংস্কারে নেমে পড়ব। অরুণ, আমাদের সঙ্গে কি ইয়ার্কি মারছেন নাকি পুরো চেয়ারম্যান? দেখো একেবারেই তাই, একেবারে স্লো পয়জন যাকে বলে। কিছু জায়গায় একেবারে আস্তে 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 কিন্তু পুকুরটাকে ভরাট করছে, কেউ জানতে পারছে না, কেউ বুঝতে পারছে না। যখন মানুষ জানতে পারলো তখন 99% ভর্তি হয়ে গেছে, এমনটাই জানালেন পৌরপ্রধান। কিভাবে ভর্তি হলো? প্রথমে তারা পুকুরটা ভালোই ছিল, সেখানে মাছ চাষ হতো, সব হতো, ক্রমশ বন্ধ। আস্তে আস্তে সেখানে কচুরিপানা জল মারবার জন্য সেই ব্যবস্থা তারা করে ফেললো। কচুরিপানা এখানে জঞ্জাল ফেলতে শুরু করলো, আগাছা ভরে গেল পুকুরে। তারপর পুকুরের চারদিক থেকে অল্প অল্প গার্বেজ এনে এনে ফেলতে ফেলতে রাতের অন্ধকারে, লরি করে নয়, লরি করে আনলে চোখে পড়বে, মানুষ জানতে পারবে, আস্তে আস্তে ভরা শুরু হয়ে গেল। ফলে একেবারে যখন পুকুর ভরাটটা হয়ে গেল 99%, তখন এলাকার মানুষ বুঝতে পারলো যে এখানে একটা আবাসন হবে। প্রমোটারের আনাগোনা শুরু হয়ে গেল সেখানে। তারপর কিন্তু নড়ে চড়ে বসলো প্রশাসন। পৌরসভা বললেন যে, পৌরসভায় আমরা যখন গেলাম তিনি বললেন যে আমি খবর পেয়েছি, কাউন্সিলর আমায় বলেছে, আমি এই পুকুরকে আবার যেখানে ছিল সেখানে এনে দেবো। এই প্রমোটিং আমি হতে দেব না। এই সারাদিন ধরে এই খবরটা করছো, কোনো ধমকি ফোন, কোনো অফার এরকম পেয়েছো নাকি? এরকম পেয়েছো? না, দেখো এখনো পর্যন্ত সে ধরনের কোনো হুমকি আসেনি, কিন্তু যেভাবে পুকুরটা ভরাট করে ফেলছিল, হয়তো প্রমোটার বলবে যে আমার এত টাকা নষ্ট হয়ে গেল। যেভাবে তিনি একটা, আমরা কিন্তু নজর রাখবো, 99% পুকুর ফিরিয়ে দিন। পুরো চেয়ারম্যানের কথা অনুযায়ী আমরা কিন্তু নজর রাখবো অরুণ, এই বিরাট পুকুর নষ্ট হতে দেব না। এবার বাঁকুড়ায় চলে যাব, রাজনৈতিক, কারণ বাঁকুড়ায় তো বারবার দেখি গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়া। তৃণমূলের গোষ্ঠী কোন্দল তো দেখি মাঝে মধ্যে, বিজেপির বাঁকুড়ায় চরম গোষ্ঠীদ্বন্দ্ব। পয়সা দিয়ে মণ্ডল সভাপতি, বিরাট অভিযোগ। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, কার বিরুদ্ধে অভিযোগ এবং কি অবস্থা এখন বিজেপির বাঁকুড়ায়? বাঁকুড়ায় বিজেপি যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখার বিরুদ্ধে মূলত অভিযোগ যে টাকা দিয়ে তিনি বিধায়ককে, এই যে মণ্ডল সভাপতির পদ তিনি বিক্রি করে দিয়েছেন, এবং সেই অভিযোগ করছেন বিজেপিরই প্রাক্তন মণ্ডল সভাপতি, যিনি কিছুদিন আগে পর্যন্ত দায়িত্ব ছিলেন। গত 17 তারিখে বেশ কিছু মণ্ডল সভাপতিকে বদল করা হয়েছে, যেটা জেলা নেতৃত্ব দাবি করছেন যে রাজ্যের নির্দেশে বদল করা হয়েছে, কিন্তু মণ্ডল সভাপতিরা তারা কিন্তু মানতে চাইছেন না। তাদের অনুগামীরা বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত যেটা দাবি যে জেলা সভাপতি অপদার্থ, তার একনায়কতন্ত্র জানাচ্ছেন এবং তার বদল চাই, এই দাবিতে বিক্ষোভ চলছে এবং এইতে কিন্তু অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব। আমরা দেখেছি বাঁকুড়াতেও অস্বস্তিতে পড়েছে, যখন তুমি বলছিলে সাংসদের আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়েছে। এবার বিষ্ণুপুরেও এই বিজেপির এই যে মণ্ডল সভাপতি বদল নিয়ে অস্বস্তি দেখা গেল। যে বাইটগুলো আপনাদেরকে দেখাবো সেই বাইটগুলো শুনলেই পরিষ্কার হয়ে যাবে, দেখলেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমাদের লোকসভা ভোটের প্রভাব পড়বে। আমরা এই জন্য আমরা পার্টির ভালোবাসি, তার জন্য আমরা এই নতুন সভাপতির সঙ্গে আমরা থাকতে পারবো না। আমরা এখন বসে থাকবো, এখন চুপচাপ। এর পরিবর্তন আমরা দেখুন, মন্ডল সভাপতি তো আমি নিজে নিজে হইনি, আমাকে জেলা রাজ্য দায়িত্ব দিয়েছে। যদি কারোর ক্ষোভ থাকে দলকে জানাক, দল ব্যবস্থা নেবে। দল কাকে পরিবর্তন করবে না করবে সেটা দলের ব্যাপার। আমি যতক্ষণ আছি আমি দল যে দায়িত্ব দিয়েছে আমি করে যাব, কাজ করে যাব। কিছু মন্ডল সভাপতি সাংগঠনিক স্তরে আলোচনার মাধ্যমে চেঞ্জ হয়েছে। যদি কারো কোনো অসুবিধা থাকে সরাসরি কথা বলতে পারেন, আমরা তার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছি। তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে বারবার বিজেপি আক্রমণ করে, তৃণমূলে বা ছাড়বে কেন এই সুযোগ? তথাকথিত বিজেপির তো এটা ক্যারেক্টার, কিছু গ্রামের লোককে ভুল বুঝিয়ে বিজেপিতে ব্যবহার করে নেয়, তারপর ছুঁড়ে ফেলে দেয়।
যারা তাদের সঙ্গে প্রতারণা করলো সেই দলে কেন থাকছে এখনো? তারা চলে আসুক, পরিবর্তন করুক দল। যারা বঞ্চিত হচ্ছে তাদেরও বোঝা উচিত যে ভুল পথে তারা পরিচালিত হয়েছে। এবার একেবারে উত্তরবঙ্গের খড়িবাড়িতে চলে যাব। পঞ্চায়েত সমিতির সভাপতিকে ধাক্কা, খুনের চেষ্টার অভিযোগ দায়ের একেবারে 3 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে। দেখুন, পঞ্চায়েত, এই কালকে দেখিয়েছিলাম এটা, বিডিওর তালা লাগিয়ে দিয়েছিলেন বিডিওর দরজায়। পঞ্চায়েত সমিতির সভাপতিকে এই যে ধাক্কা কেন হয়েছিল আর কি অভিযোগ থানায় জানানো হলো, আবার জানবো প্রতিনিধি বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ। অয়নদা, একেবারেই গতকালই যে কথা বলেছিলাম যে বিরোধীদের কাজের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে, বিরোধী সদস্যদের কাজ দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে যখন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে যাওয়া যায়, সেই সময় দেখা যায় যে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে এবং যার ভিডিও কিন্তু রীতিমতো ভাইরাল হয়। আমরা গতকালই কিন্তু নিউজ 18 বাংলায় সেই ভিডিও দেখিয়েছিলাম। এবং আজ দেখা যাচ্ছে যে পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন এই তৃণমূল বোর্ডের রত্নরায় সিংহ, তিনি খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করছেন। তিনি বলছেন যে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, ধাক্কাধাক্কি, এমনকি তাকে খুনের চেষ্টা করা হয়। খুনের চেষ্টার অভিযোগ, যা রীতিমতো কিন্তু চাঞ্চল্য ফেলেছে এই ঘটনায়। এবং পুরো ঘটনাকে অভিযোগ অস্বীকার করেছে এই বিরোধী পঞ্চায়েত সদস্য। তিনি বলছেন তৃণমূলের যেখানে সরকার, রাজ্যে তৃণমূলের পুলিশ, সেখানে আবার তৃণমূলের পঞ্চায়েত সভাপতি। একদম, এটা তো বড়সড় অভিযোগ আনলেন এবং যথেষ্ট রাজনীতিতে বড়সড় অভিযোগ এটা। এবার টাকি পুরসভায় তৃণমূলেরই অন্তর্দ্বন্দ্ব। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব তো আছেই, বিভিন্ন জায়গায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব আছে। টাকি পুরসভাতেও তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কেন অন্তর্দ্বন্দ্ব, কিসে, কি নিয়ে অন্তর্দ্বন্দ্ব? দেখো অয়নদা, এই যে টাকি পৌরসভা নিয়ে কিন্তু বহুবার কিন্তু আলোচনার ঝড় উঠেছে, বহুবার কিন্তু খবরের শিরোনামে উঠে এসছে টাকি পৌরসভা। তার কারণ টাকি পৌরসভার এবার যে ঘটনা, সেটা হচ্ছে টাকি পৌরসভা তৃণমূলের যে চেয়ারম্যান সোমনাথ মুখার্জি, সেই সোমনাথ মুখার্জির বিরুদ্ধে অনাস্থা আনলো তৃণমূলেরই 12 জন কাউন্সিলর। তারা কিন্তু এই যে অনাস্থাপত্র, সেটা কিন্তু বসিরহাটের যে মহকুমা শাসকের দপ্তরে এই 12 জন কাউন্সিলর কিন্তু জমা দিয়েছে। আচ্ছা, এর আগেও এই টাকি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এইরকমই 12 জন সই করে জমা দিয়েছিলেন না? না, এটা সেই সময় জমা দিয়েছিল ভাইস চেয়ারম্যান যে ফারুক গাজী, তার বিরুদ্ধে জমা দিয়েছিল 6 জন কাউন্সিলর জমা দিয়েছিল। কিন্তু এবার হচ্ছে একদম খোদ চেয়ারম্যানের বিরুদ্ধে জমা দিল 12 জন কাউন্সিলর। এবং এই যে 12 জন কাউন্সিলর, এই 12 জন কাউন্সিলরের মধ্যে কিন্তু ভাইস চেয়ারম্যান যে ফারুক গাজী, সেই ফারুক গাজীরও কিন্তু সই আছে। তার মানে ফারুক গাজীও কিন্তু এই 12 জনের মধ্যে আছে। এবং এই যে 12 জন কাউন্সিলর, এই 12 জন কাউন্সিলর ক্যামেরার সামনে কিছু না বললেও তারা কিন্তু মৌখিকভাবে যেটা জানিয়েছে যে এই যে তৃণমূল, এই যে সোমনাথ মুখার্জি, এই চেয়ারম্যান সোমনাথ মুখার্জি, ইনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। পৌরসভার বিভিন্ন যেসব তৃণমূল নেতৃত্ব তো আছেন ওখানে, তৃণমূল নেতৃত্ব কিভাবে সামলান এই অন্তর্দ্বন্দ্ব? বেশ কিছুদিন পর আবার বামেদের দেখা গেল, সিপিআইএম কে দেখা গেল শিলিগুড়ি পুরসভা অভিযানে, এবং অশোক ভট্টাচার্য, প্রাক্তন মেয়র, একদম রাস্তায় বসে পড়লেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা, এই সব হলো। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কি নিয়ে ছিল আজকে অভিযান, আর লোকসভা নির্বাচনের আগে কি একটু অক্সিজেন পেতে চাইছে সিপিএম? একেবারে তাই, কারণ 24 নির্বাচনের আগে অক্সিজেন পেতে চাইছে সিপিএম, এবং সেই লক্ষ্যেই কিন্তু যে গত পুরসভা নির্বাচনের আগে এই তৃণমূল ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, বিশেষ করে গরিব এবং বস্তিবাসীদের জন্য, সেগুলো এখনো পর্যন্ত কোনোটাই ফলপ্রসূ হয়নি। অর্থাৎ গরিব বস্তিবাসীদের যেমন জমির পাট্টা মেলেছে, তেমনি দীর্ঘ কয়েক মাস ধরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা মিলছে না, এমনকি তাদের উচ্ছেদ করা হচ্ছে। এই গরিব এবং বস্তিবাসীদের বিভিন্ন দাবি দেওয়া নেই আজ বস্তি উন্নয়ন সমিতির ব্যানারেই আজকে অশোক ভট্টাচার্য, যার রাজ্য সভাপতি, তার নেতৃত্বে এই মিছিল হয় দলীয় কার্যালয় থেকে। যখন পুরসভা অভিযানের ডাক দেয়, পুরসভা গেটের সামনে পৌঁছতে কিন্তু পুলিশ ব্যারিকেড থাকে এবং সেখানে বাধা পায়, এবং বাধা পাওয়ার পর কিন্তু প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে অন্যান্য যারা আন্দোলনকারী, তারা সেই পুরসভা থেকে মেইন গেটের উল্টো দিকে রাস্তার মধ্যে বসে থাকেন, দীর্ঘক্ষণ বসে থাকেন, কিন্তু তার মেয়র বা ডেপুটি মেয়র তারা দেখা পায়নি। অবশেষে তারা পুরসভার যে কমিশনার, তাদের স্মারকলিপি দিয়ে আসে। দেখা যাক এই অক্সিজেনটা কাজে লাগাতে পারে কিনা সিপিআইএম বা বামেরা শিলিগুড়িতে।
আর অঙ্গনওয়াড়ি কেন্দ্র তো দেখাতেই হবে, কারণ গরিব ছেলে মেয়েদের নিয়ে খেলা চলছে। কারা খেলা করছেন? অনেক শিক্ষিকা খেলা করছেন। মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়া হচ্ছে, মেয়াদ উত্তীর্ণ খাবার, কমাসের পেছনের খাবার দেওয়া হচ্ছে। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। এই অনিরুদ্ধ, এই যে যিনি দায়িত্বে, তিনি কি বলছেন, কেন মেয়াদ উত্তীর্ণ, কমাসের মেয়াদ উত্তীর্ণ খাবার খাওয়ানো হচ্ছে, আর তার ছেলে মেয়েদের খাওয়াতেন তিনি? একদমই বলে রাখি যে এই যিনি কর্মী, অর্থাৎ এই অঙ্গনওয়াড়ি সেন্টারের সুলেখা সরকার যিনি কর্মী, তিনি কিন্তু একদম দায় সারা কথা বলেছেন। কারণ তিনি যে খাবার এসেছে সেই খাবারই তিনি বাচ্চাদেরকে না দেখেই দিয়ে দিয়েছেন, এবং তিনি বলছেন এটা না দেখে দেওয়াটা তার ভুল হয়েছে। এই ধরনের দায় সারা কথা, এবং সেটা বাচ্চাদের ক্ষেত্রে একদম গুরুতর অভিযোগ, যেখানে মেয়াদ উত্তীর্ণ খাবার, যার মেয়াদ বলা যেতে পারে যে 120 দিন মেয়াদ থেকে থাকে এই পুষ্টিকর খাবারের, যা 5/18 অর্থাৎ 5 মাসের 18 তারিখে ম্যানুফ্যাকচারিং ডেট, তা থেকে 120 দিন ধরলে 3 মাস অর্থাৎ আগস্ট মাসেই তার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তারপরেই আগস্ট মাস থেকে আজ ডিসেম্বর মাস, 4 মাস উত্তীর্ণ হয়ে গেছে। সেই উত্তীর্ণ খাবার তিনি দিচ্ছেন, এবং তিনি বলছেন তাকে যা সাপ্লাই দেওয়া হয়েছে সেটাই তিনি কত মাস আগেকার মেয়াদ উত্তীর্ণ খাবার তিনি দিচ্ছেন অবলীলায়। অসাধারণ। সিডিপিও কি বলছেন দেখুন। অঙ্গনওয়াড়ি দিদির সঙ্গে যোগাযোগ করেছি, ওনাকে অফিসে ডেকেছি, বিষয়টা আমি নিজে তদন্ত করে দেখছি, এবং ওনার যদি কোনো রকম গাফিলতি থাকে নিয়ম মাফিক যে শাস্তি পাওয়ার যোগ্য, তার প্রতিবিধান আমরা অফিস থেকে অবশ্যই করব। শিশুদের খাবার নিয়ে আমাদের আইসিডিএস থেকে কখনোই কম্প্রোমাইজ আমরা করি না। তা ওনার ক্ষেত্রে যদি কোনো নেগলিজেন্সি থাকে, নিয়ম মাফিক যে ব্যবস্থা নেওয়ার, সেটা আমাদের অফিস থেকে অবশ্যই আমরা নেব। অনেক নিয়ম আছে, নিয়ম দেখাবেন না, ব্যবস্থা নিন। এবার দেখুন, অঙ্গনওয়াড়ি স্কুলে মগরাহাটে খাবারে কারচুপি শুধু নয়, আবার বলছি নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ মগরাহাটে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে। আনিসুদ্দিন, কতদিন ধরে এটা চলছে? দেখো অন্ত, তোমাকে জানিয়ে রাখি দীর্ঘ 20 বছর প্রায় উপরে এই ধরনের ঘটনা ঘটছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন এলাকার অভিভাবকরা। যেটা মূলত বগরাহাটের যে উত্তর মাধবপুর এলাকা রয়েছে, সেখানকার অঙ্গনওয়াড়ি স্কুলে দীর্ঘদিন ধরেই খাবারে কারচুপি করা হচ্ছে, এমনকি শিশুদের যে খাবার তার নিম্নমানের দেওয়া হচ্ছে। নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হয় অভিভাবকদের পক্ষ থেকে, কিন্তু কোনো ভ্রুক্ষেপ করেনি স্কুলের যে শিক্ষিকা। অগত্যা আজকেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরবর্তী সময়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে যান, খবর পেয়ে, এবং ওই শিক্ষিকাকে উদ্ধার করে। তবে ওই শিক্ষিকা জানিয়েছেন যে মূলত 25 বছর ধরে এই খাবার দেওয়া হচ্ছে, এই শিক্ষিকাই কি ছিলেন? আর এতদিন ধরে, এত বছর ইন্টু 365 কেউ দেখেননি? একেবারেই এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে এই শিক্ষিকাই কিন্তু তিনি ছিলেন, এবং দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে, এবং একাধিকবার এই নিয়ে সরব হয়েছিলেন এলাকার বাসিন্দারা। তবে কোনো সমস্যার সমাধান হয়নি। আজকেই যেহেতু একেবারেই আজকেই সেই শিক্ষিকাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান, এবং পরবর্তী সময় আমরা কিন্তু ব্লক প্রশাসনের সাথে কথা বলি, এবং মগরাহাট 2 নম্বরের বিডিও জানিয়েছেন যে বিষয়টি সামনে এসছে, এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখতে হবে না, তাড়াতাড়ি ব্যবস্থা নিন, এটা আমাদের দাবি। এবার একটা জঙ্গলের ছবি দেখাবো। স্নিফার ডগ কখন যায়? স্নিফার ডগ কোনো খুন হলে পরে ছবি দেখান, ছবি দেখাবো। দেখুন, স্নিফার ডগ নিয়ে জঙ্গলে কোনো মার্ডার হলে পরে, কোনো লুট হলে পরে, দেখুন না, এটা হচ্ছে চোরা শিকারি ধরতে, চোরা শিকার ধরতে, মানে গাছ চুরি। আমরা দেখাচ্ছি ম্যানগ্রোভ চুরি হয়ে যাচ্ছে, ঝাউ গাছ চুরি হয়ে যাচ্ছে। এখানে অভিনব উদ্যোগ নিল বন দপ্তর। কি না, স্নিফার ডগ দিয়ে চোরা শিকারি খোঁজা হচ্ছে, যারা চোর চোর খোঁজা হচ্ছে, চোর চোর গাছ চোর, তাদের খোঁজা হচ্ছে। শাল গাছ কেটে সাফ করে দিচ্ছে। কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। রাজু, কোন সময়টা এই চোরদের, গাছ চোরদের তাণ্ডবটা বেশি থাকে? দেখো একদমই হাতি যে সময় যে গ্রামগুলোতে থাকে বা যে জঙ্গলে থাকে, সেই এলাকায় যখন বন দপ্তরের তরফ থেকে বিশেষ সতর্কতা করা হয় যে হাতি আছে, জঙ্গলের দিকে যাবেন না বা গ্রামের বাইরে বেরোবেন না সন্ধ্যের পরে, সেই সময় এই চোরেরা সেই সুযোগটা নিচ্ছে এবং বিভিন্ন জঙ্গলে ঢুকে
গাছের লাটকে লাট গাছের জঙ্গল শেষ করে দিচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা গাছ সেখান থেকে চুরি করে রাতের অন্ধকারেই পাচার করে দিচ্ছে এবং গা ঢাকা দিচ্ছে। আর সে খবর ছিল বন দপ্তরের কাছে। বেশ কিছুদিন ধরে বন দপ্তরের কাছে খবর আসছিল বিভিন্ন জায়গায় অবাধে গাছ কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন জঙ্গল থেকে। আর এই খবর পাওয়ার পরেই গতকাল রাতে যখন বন দপ্তর অভিযান চালায়, সেখানে দেখেন যে চোরা শিকারীরা রাতের অন্ধকারে গাছ কেটে সাফা করে দিচ্ছে জঙ্গল। আর বন দপ্তরকে দেখে সেখান থেকে পালিয়ে যায় সেই চোরেরা, কিন্তু বন দপ্তর সেখান থেকে উদ্ধার করে বিপুল পরিমাণে লক্ষাধিক টাকার গাছ, মূলত বড় বড় যে শাল গাছ, পুরনো শাল গাছ যেগুলো বহুমূল্যের, সেই সমস্ত শাল পিয়ালির গাছকে জঙ্গলের গভীর জঙ্গল থেকে কেটে নেওয়া হচ্ছে। মূলত হাতির ভয়ে মানুষ বেরোচ্ছেন না, আর হাতির জন্য মানুষকে সুরক্ষিত রাখার জন্য তবে আমরা চাই এই তল্লাশি জারি থাকুক, দিন দুপুর রাত যখন হোক। খুব ভালো উদ্যোগ। রেঞ্জার কি বলছেন দেখুন। আমাদের গতকাল আমরা একটা ওদের বড় মানে চুরি আটকে দিই। ওরা জঙ্গলে রাত্রিবেলা সবাই পালিয়ে যায় ছুটে, ওদের জিনিসপত্র কিছু ফেলে গেছে ওরা, এবং আমাদের কিছু সোর্স দ্বারা আমরা যে জায়গাগুলো জানতে পেরেছি সেই জায়গাগুলোতে আমরা আজকে সিআরপিএফ এর সহযোগিতায় স্নিপার ডগ নিয়ে এসেছি। তো সেইটা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চলছে। যদি আমরা কিছু রিকভারি করতে পারি, আশা করা যায় আর কিছুদিনের মধ্যেই ওরা ধরা পড়বে। দিন চোখ রাখুন ঠিক এই সময়। আবার বলছি রাত 8টা থেকে